Dear honorable English learners, welcome to my video. আজকে আমরা এই বাংলা সেন্টেন্সগুলিকে ইংরেজি করব। এই বাংলা সেন্টেন্সগুলিকে ইংরেজি করার পূর্বে আমাদের এর ভিত্তিটি জানতে হবে যে এই সেন্টেন্সগুলিকে যখন ইংলিশ করব আমরা কোন প্যাটার্নে ফেলবো সেই প্যাটার্নটি জানতে হবে। এই প্যাটার্নটি জানার জন্য সর্বপ্রথম এখানে দুইটি সেন্টেন্স দেওয়া রয়েছে। এই দুটি সেন্টেন্স সম্বন্ধে আমাদের অগাধ জ্ঞান থাকতে হবে। যেমন আই অ্যাট আ ড্যাশ এক্ট, এখানে অপশনে দেওয়া আছে বয়েলিং অথবা বয়েলড। আবার দ্বিতীয় সেন্টেন্সে আই স মাদার ড্যাশ এগ, এখানে বয়েলিং বয়েলড। অর্থাৎ এই সেন্টেন্স দুটির মধ্যে এই যে অপশন দুটি রয়েছে এই অপশন দুটির মধ্যে কোনটি সঠিক, এখানে কোনটি ব্যবহার করব সেটাকে জানতে হবে। আই অ্যাট আ বয়েলড এগ নাকি বয়েলিং এগ, আই স মাদার বয়েলিং এগ নাকি বয়েলড এগ। মাই ডিয়ার লার্নার্স, মূলত এই বাংলা সেন্টেন্সগুলিকে ইংরেজি করার জন্য যে আমরা টপিকটা আলোচনা করব সেটা হলো পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল একটি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলতে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে সকল ভার্ব বাক্য সম্পন্ন করতে পারে না, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, তাদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। নন ফাইনাইট ভার্বগুলি বাক্যের মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে। অপরপক্ষে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব অবশ্যই বাক্যের মধ্যে থাকতে হবে। ফাইনাইট ভার্বের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে এবং ফাইনাইট ভার্বের সাবজেক্টের ঠিক পরেই বসবে। তো যেহেতু আজকে আমরা নন ফাইনাইট ভার্বের পার্টিসিপল সম্বন্ধে জানবো এবং এই যে বাংলা হতে ইংলিশ এই যে ট্রান্সলেশন করবো, এই যে স্পোকেন ইংলিশের এই বাক্যগুলি আছে এগুলো ইংলিশ করব, সেটি মূলত পার্টিসিপল বেসড। পার্টিসিপল মূলত তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আরও একটু ক্লিয়ার করে বলি, নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। এই নামগুলির মধ্যেই এক রকমের গন্ধ পাওয়া যায়। প্রেজেন্ট পার্টিসিপল মানে বর্তমান বোঝাবে, পাস্ট পার্টিসিপল বলতে অতীত বোঝাবে। মূলত প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল যেটা হোক না কেন এগুলো মূলত মডিফায়ার বা অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের পূর্বে বা পরে বসে, সেই নাউন বা প্রনাউনকে বিশেষিত করে। আমরা প্রেজেন্ট পার্টিসিপল সংজ্ঞা জানি, ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইনজি যুক্ত হয়ে যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তদ্রূপ ভার্বের শেষে ইডি, ইএন, এনটি, ইটি ইত্যাদি যুক্ত হয়ে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল জানবো। মূলত এই যে দুটি সেন্টেন্স দেওয়া রয়েছে এখানে জানবো আই এট আ ড্যাশ এগ, অর্থাৎ আমি একটি সিদ্ধ ডিম খেলাম। ডিয়ার লার্নার্স, এখানে জানার বিষয় হলো আমি একটি সিদ্ধ ডিম খেলাম, যে ডিমটি খাইলাম সে ডিমটি কিন্তু আগেই সিদ্ধ করা হয়ে গেছে, অর্থাৎ বর্তমানে সিদ্ধ হচ্ছে এমনটি নয়, আগেই সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ কাজটি ঘটে গিয়েছে। যেহেতু কাজটি ঘটে গিয়েছে তাহলে সেটি পাস্ট পার্টিসিপল হবে। আর বর্তমানে চলতেছে এমন যদি বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা মূলত বাংলায় দুইটি উপায়ে চিনতে পারবো। কি কি? বাংলা ক্রিয়ান্তে তে বিভক্তি থাকতে পারে, বিরক্তি ভাব, বিরক্তি ক্রিয়া অর্থাৎ যাইতে যাইতে, খাইতে খাইতে, পড়িতে পড়িতে, ঘুমাতে ঘুমাতে, এরকম যখন আমরা সেন্স প্রকাশ করব সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। এবং কাজটি যখন চলমান থাকবে, প্রক্রিয়াধীন থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্বটি যখন নন ফাইনাইট ভার্বকে কোনো কিছু করতে দেখবে তখনই সেই নন ফাইনাইট ভার্বটির প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। যেমন আমি একটি সিদ্ধ ডিম খেলাম, ডিমটি কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, বর্তমানে সিদ্ধ নয়, বিধায় এটিকে আমরা পাস্ট পার্টিসিপলে ফেলবো। দ্যাট ইজ এখানে বয়েলের শেষে ইডি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল করেছি, এখানে আমরা বয়েলড ওয়ার্ডটি ইনসার্ট করব। আই অ্যাট আ বয়েলড এগ, আমি একটি সিদ্ধ ডিম খেলাম। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমি মাকে দেখলাম ডিম সিদ্ধ করতে। মা কিন্তু ডিম সিদ্ধ করতেছে, মায়ের কাজটি, ডিম সিদ্ধ করার কাজটি প্রক্রিয়াধীন, সেটি চলছে, সেই চলা অবস্থায়, চলন্ত অবস্থায় আমি দেখলাম, তার মানে ডিম সিদ্ধ কাজটি চলমান ছিল, তারপর আমি দেখলাম। যেহেতু চলমান কাজ তার জন্য এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ফেলবো, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব বয়েলিং, ভার্বের শেষে আইন যুক্ত করে আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহার করলাম। আই স মাদার বয়েলিং এগ, আমি মাকে ডিম সিদ্ধ করতে দেখলাম। আই এট আ বয়েলড এগ, আমি একটি সিদ্ধ ডিম খেলাম। তাহলে ক্লিয়ার হলাম যে নন ফাইনাইট ভার্বগুলির মধ্যে, অর্থাৎ একটি সেন্টেন্সের দ্বিতীয় যখন ভার্ব থাকবে সেই ভার্বটি যদি আগেই সম্পন্ন হয়ে যাওয়া বোঝাবে তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। আর যদি সেই ভার্বটি চলমান বোঝাবে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব।
এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এই দুটি টার্মের উপর ভিত্তি করে আজকে আমরা এই সেন্টেন্সগুলিকে বাংলা হতে ইংলিশ করা শিখব। তোমার পিছু ছুটতে ছুটতে আমি ক্লান্ত। তোমার পিছু তোমার পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। সফলতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। যেটাই হোক না কেন আমরা একই প্যাটার্ন ব্যবহার করতে পারবো। তো শুরু করি কেমন করে ইংলিশ টু বাংলা টু ইংলিশ করতে হয়। তোমার পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক। যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট বের করো, ভার্বে কে দ্বারা প্রশ্ন করে, কে ক্লান্ত, উত্তর আসবে আমি। এখানে আমি সাবজেক্ট। আমরা মূলত সেন্টেন্স শুরুতে যা থাকে তাকে সাবজেক্ট মনে করি। শুরুতে আছে এখানে তোমার, হয়তো আমরা তোমার জন্য ইওর লিখে ফেলতে পারি, কিন্তু নো, ওটা কোনো সাবজেক্ট নয়। যে কাজ করবে সেই সাবজেক্ট। কে ক্লান্ত, আমি ক্লান্ত, এখানে সাবজেক্ট কিন্তু আই। বিধায় এখানে লিখলাম আই। আমি হলাম ক্লান্ত, আমি ক্লান্ত হয়ে যাই। তাহলে এখানে আই এম অটোমেটিক্যালি বি ভার্ব আসতেছে, আই এম ক্লান্ত। ক্লান্ত যে টায়ার্ড, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। কি ক্লান্ত? তোমার পিছনে ছুটতে ছুটতে। তাহলে এখানে তোমার পিছনে ছুটতে ছুটতে, এখানে দ্বিরুক্তি ক্রিয়া হচ্ছে, মানে ছুটতে ছুটতে মানে ডবল ব্যবহার করা হয়েছে, যাইতে যাইতে, খাইতে খাইতে, পড়তে পড়তে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে আমি হই, এই এমটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, মূল ভার্ব। আবার ছুটা এটাও একটি ভার্ব, তবে সেটা নন ফাইনাইট। এবং যেহেতু চলমান বোঝাচ্ছে এবং ছুটতে ছুটতে দ্বিরুক্তি বোঝাচ্ছে, অতএব এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব। আই এম টায়ার্ড অফ, এখানে রান থেকে এই রানিং যুক্ত করলাম, রানিং আফটার, কারো পিছনে ছুটে চলা, পিছু নেওয়া, সেক্ষেত্রে আমরা রান আফটার ব্যবহার করব। তাহলে আই এম টায়ার্ড অফ রানিং আফটার, তোমার পিছনে, রানিং আফটার ইউ। আই এম টায়ার্ড অফ রানিং আফটার ইউ। তোমার পিছনে না দিয়ে যদি এখানে দেই সুখের পিছনে ছুটতে ছুটতে, সুখের সুখের পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। ঠিক সেইভাবে আই এম টায়ার্ড অফ রানিং আফটার, এই যে ইউ এর জায়গায় ব্যবহার করো তখন হ্যাপিনেস, হ্যাপিনেস। সফলতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত, সফলতা। ঠিক এভাবেই হবে আই এম টায়ার্ড অফ রানিং আফটার, সফলতার জন্য নিয়ে আসবো সাকসেস, সাকসেস। তাহলে একই প্যাটার্ন ব্যবহার করে আমরা এইভাবেই অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। আই এম টায়ার্ড অফ মানে ক্লান্ত, আই এম টায়ার্ড অফ রানিং আফটার ইউ, আই এম টায়ার্ড অফ রানিং আফটার হ্যাপিনেস, আই এম টায়ার্ড অফ রানিং আফটার সাকসেস। যেটা হোক না কেন আমরা ঠিক এভাবেই ব্যবহার করতে পারবো। তাহলে এটি সাবজেক্ট, এটি ফাইনাইট ভার্ব, এটি নন ফাইনাইট ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহার করলাম। তাহলে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যখন কোনো দ্বিরুক্তি ক্রিয়া থাকবে তখনই আমরা পার্টিসিপল ব্যবহার করব। নেক্সট, স্লোগান দিতে দিতে কর্মীগণ নেতাকে পুষ্পমাল্যে ভূষিত করলেন। স্লোগান দিতে দিতে কর্মীগণ নেতাকে পুষ্পমাল্যে ভূষিত করলেন। এখানে স্লোগান দিতে দিতে, এখানে কিন্তু দ্বিরুক্তি রয়েছে। কারা ভূষিত করলো, কে ভূষিত করলো, উত্তর আসবে কর্মীগণ। এখানে সাবজেক্ট কিন্তু কর্মীগণ, একদল কর্মী, আর গ্রুপ অফ ওয়ার্কার লিখতে পারি। কর্মীগণ, দ্য ওয়ার্কার্স লিখবো আমরা, দ্য ওয়ার্কার্স, দ্য ওয়ার্কার্স। পুষ্পমাল্যে ফুলের মালা দিয়ে তাকে ভূষিত করা মানে সজ্জিত করা। তাহলে সজ্জিত করার জন্য ব্যবহার করা আমরা অর্নামেন্ট, অর্নামেন্টেড। ভূষিত করলেন পাস্ট টেন্সে আছে, দ্য ওয়ার্কার্স অর্নামেন্টেড, দ্য ওয়ার্কার্স অর্নামেন্টেড দেয়ার লিডার, দেয়ার লিডার তাদের নেতাকে। দ্য ওয়ার্কার্স অর্নামেন্টেড দেয়ার লিডার, কর্মীগণ তাদের নেতাকে ভূষিত করলেন, পুষ্পমাল্যে ভূষিত করলেন, উইথ আ গার্ল্যান্ড। গার্ল্যান্ড বলতে মালা, গার্ল্যান্ড বলতে মালা, গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার লেখার দোকান নেই, গার্ল্যান্ড লিখলে হয়ে গেল। দ্য ওয়ার্কার্স অর্নামেন্টেড দেয়ার লিডার্স উইথ আ গার্ল্যান্ড। স্লোগান দিতে দিতে, একসাথে যখন কোনো কিছু বলা হয় তখন আমরা চান্ট বলতে পারি, চান্ট, অথবা কোরাস বলতে পারি। মূলত চান্ট এখানে ভার্ব, তাহলে বলবো এখানে চান্টিং, চান্টিং আ স্লোগান, চান্টিং আ স্লোগান। The workers ornamented their leader with a garland chanting a slogan. তাহলে এই চান্টিংটাই হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এবং এর সাথে আমরা আইন যুক্ত করলাম।
কারণ এখানে দ্বিরুক্তি রয়েছে দিতে দিতে। তদ্রূপ শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। সে হাসতে হাসতে আমার দিকে আসলো। আমরা হাসতে হাসতে এই কথা বললাম, এই জাতীয় বাক্য। তাহলে শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। শিশুটি কে গেল? শিশুটি নিয়ে আসবো। দ্য বেবি গেল, গো যেতে গেল, পাস্ট টেন্স আছে ওয়েন্ট, কোথায় গেল? দিকে, তার জন্য টু নিলাম, ওয়েন্ট টু। তার মা, শিশুর ক্ষেত্রে প্রণয়ন হিসেবে আমরা ইট ব্যবহার করব। ইটের প্রসেস হবে ইটস। দ্য বেবি ওয়েন্ট টু ইটস মাদার, শিশুটি তার মায়ের কাছে গেল। দ্য বেবি ওয়েন্ট টু ইটস মাদার, কেমন করে গেল? কাঁদতে কাঁদতে। এর জন্য আমরা ব্যবহার করব এই ক্রাই থেকে ক্রাইং অথবা উইপিং দিতে পারি। উইপিং, উইপিং মূলত নাকি সুরে কান্না করা, আর বাচ্চারা উচ্চস্বরে কাঁদে, সেক্ষেত্রে ক্রাইংটা বেটার। দ্য বেবি ওয়েন্ট টু ইটস মাদার ক্রাইং। আমি তাদেরকে মাঠে খেলতে দেখলাম। এখন নেক্সট পয়েন্টে আসি। আমি তাদেরকে মাঠে খেলতে দেখলাম। তারা কিন্তু আগে থেকেই খেলা শুরু করছিল, খেলতেছিল। সে অবস্থায় আমি দেখলাম, তার মানে খেলাটা আগেই চলমান ছিল, দেখাটা পরে হয়েছে। যেহেতু চলমান প্রক্রিয়া, এই ক্ষেত্রেও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমি তাদেরকে মাঠে খেলতে দেখলাম। কে দেখলাম? আমি দেখলাম। আই দেখা গেছে স, আই স। তাদেরকে দেখলাম, তাদেরকে আই স দেম। আমি দেখলাম তাদেরকে কি করতে? খেলতে। খেলা ইংরেজি প্লে, এর সাথে আই যুক্ত করলাম প্লেইং। আই স দেম প্লেইং, আমি তাদেরকে খেলতে দেখলাম। কোথায়? মাঠে। ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আই স দেম প্লেইং ইন দ্য ফিল্ড, আমি তাদেরকে মাঠে খেলতে দিলাম। আমি তাদেরকে মাঠে ফুটবল খেলতে দিলাম। তাহলে মানে ফুটবল করবো, আই স দেম প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। আমি তাদেরকে মাঠে ক্রিকেট খেলতে দেখলাম। আই স দেম প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যেটা থাক না কেন, আমরা ঠিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে প্যাটার্ন অনুযায়ী ওয়ার্ডগুলি চেঞ্জ করে নিয়ে ভোকাবুলারি যদি জানা থাকে, ওই ভোকাবুলারি বাংলা ইংলিশটু লিখলেই আমরা হাজার হাজার সেন্টেন্স এখান থেকে তৈরি করতে পারবো। চলমান প্রস্তরে শ্যাওলা গজায় না, অর্থাৎ যে পাথর অনবরত চলতে থাকে, ব্যবহার হতে থাকে, সে পাথরে শ্যাওলা গজায় না। একটি পাথর যদি দীর্ঘদিন কোনো স্যাঁতস্যাঁতে জায়গায় রেখে দেওয়া যায়, তাহলে সে পাথরে কিন্তু শ্যাওলা গজাবে, সবুজ রঙের একটা ছাপ পড়বে, আবরণ পড়বে, সেগুলোকে শ্যাওলা বলা হয়। কিন্তু যে পাথরটা বারবার ব্যবহার করি, তাতে কোনো শ্যাওলা গজায় না। অর্থাৎ যে মস্তিষ্ক আমরা অনবরত চর্চা করতে থাকি, সেখানে অলসতার কোনো সুযোগ নেই। তাই আমাদের ইংলিশটাকে যদি আমরা আরো চকচকা করতে চাই, শ্যাওলাবিহীন করতে চাই, তাহলে অনবরত এর ব্যবহার করতে হবে। আর যদি আমরা ইংলিশকে ব্যবহার না করি, রেখে দিই দীর্ঘদিন ধরে, তাহলে শ্যাওলা গজাবে, চলবে না। তাহলে চলমান প্রস্তরে শ্যাওলা গজায় না। যে পাথরটা চলমান, এটা প্রক্রিয়াধীন, চলছে, অতএব এর জন্য নিয়ে আসবে, এটা প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। চলমান। রোল বলতে গড়িয়ে গড়িয়ে চলা, এটা একটি প্রবাদ বাক্য মূলত। তাহলে রোলিং স্টোন, আর রোলিং স্টোন, যে পাথরটি চলতেই আছে, গড়িয়ে গড়িয়ে চলতেই আছে, তাতে শ্যাওলা গজায় না। গ্যাদার্স, থার্ড পারসন সিঙ্গুলার, কাজে গ্যাদার্স এর যোগ করলাম। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, এখানে মোস বলতে শ্যাওলা। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, চলমান প্রস্তরে শ্যাওলা গজায় না। নেক্সট, ডুবন্ত মানুষ যা পায় তাই আঁকড়ে ধরে, অর্থাৎ বিপদের সময় যে কোনো উপায়ে বাঁচার জন্য মানুষ আকুতি মিনতি করে থাকে। এটা একটি প্রদক্ষ। ডুবন্ত মানুষ যা পায় তাই আঁকড়ে ধরে, ডুবন্ত মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরে। তাহলে ড্রনিং। ডুবে যাওয়ার ইংরেজি আমরা দুইটি পাবো, ড্রন এবং সিঙ্ক। যখন কোনো প্রাণী ডুবে যাবে সেক্ষেত্রে আমরা ড্রন ওয়ার্ডটি ব্যবহার করব। যখন কোনো নির্জীব বস্তু ডুবে যাবে সেক্ষেত্রে সিঙ্ক ব্যবহার করব। যেমন জাহাজ ডুবে গেলে আমরা সিঙ্ক ব্যবহার করব, কিন্তু মানুষ ডুবে গেলে আমরা ড্রন ব্যবহার করব। তাহলে আমরা সিঙ্কিং ম্যান বলতে পারবো না, ড্রনিং ম্যান। সিঙ্কিং শিপ, একটি ডুবন্ত জাহাজ। তাহলে ড্রনিং ম্যান, ডুবন্ত মানুষ। কেস মানে ধরা, থার্ড পারসন সিঙ্গুলার, বিদায় ব্যবহার করলাম কেসেস। কিসে ধরে? এট স্ট্র বলতে খড়কুটা। ডুবে যাচ্ছে, সে বাঁচার জন্য যে কোনো কিছু ধরার চেষ্টা করবে, এমনকি ওখানে একটা তুচ্ছ যদি খড়কুটাও যায় ভেসে, সেটা ধরেও, সেটাকে অবলম্বন করেও বাঁচার চেষ্টা করবে। তাই বলা হয় ড্রনিং ম্যান ক্যাচেস আ স্ট্র।
ঠিক এইভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো যদি নিয়মটি আমরা যথাযথ ব্যবহার করতে পারি। এখন আরো কিছু কিছু আছে, এইটুকু জানা দরকার। আমরা এখন এতক্ষণ ধরে শুধু প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার জানলাম, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি জানলাম। কিন্তু আই হ্যাভ ইটেন আ বয়েলড এগ, আমি একটি সিদ্ধ ডিম খেলাম, এই যে বয়েলড এর ব্যবহার করলাম পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপলের ট্রান্সলেশন আমরা এখনো করলাম না। এখন আমরা পাস্ট পার্টিসিপল কিছু ট্রান্সলেশন করে নেব। তাহলে ভার্বের শেষে ইডি, ইএন, এনটি, ইটি ইত্যাদি যুক্ত হয়ে যদি মডিফায়ারে কাজ করে, অর্থাৎ নাউনের পূর্বে বা পরে বসে ওই নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলতে পারি। যেমন সে লিখিত পরীক্ষায় পাস করেছে। সে লিখিত পরীক্ষায় পাস করেছে, লেখাটা কিন্তু আগেই ঘটে গিয়েছে, সে আগে লিখছে, পাস করাটা পরে হয়েছে, আগে লিখছে, যেহেতু আগেই ঘটে গিয়েছে সেটাও আমাদের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে সে পাস করেছে, তাহলে হি হ্যাজ পাস্ট, হি হ্যাজ পাস্ট, সে পাস করেছে কি? লিখিত পরীক্ষায়। লেখা ইংরেজি রাইট, এর পাস্ট পার্টিসিপল করতে হবে রিটেন। হি হ্যাজ পাস্ট দ্য রিটেন টেস্ট, সে লিখিত পরীক্ষায় পাস করেছে। এখানে দুইটি ভার্ব, হ্যাজ পাস্ট এবং রিটেনটা, এটাকে ফাইনাল রেখে দিলাম, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী পরিবর্তন করলাম, কিন্তু এটা কোনো পরিবর্তন হলো না, রিটেন থাকলো। আমরা বলতে পারবো হি উইল পাস দ্য রিটেন টেস্ট, হি পাস্ট দ্য রিটেন টেস্ট। এখানে যে কোনো চেঞ্জ করতে পারে, কিন্তু রিটেনই থেকে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার এতক্ষণ থেকে জানতেছি। আরো বলতে পারি যেমন এই হাতে তৈরি যন্ত্রপাতিগুলো ব্যবহারে বেশ সহজ। এটাকে বলতে চাচ্ছি, এই হাতে তৈরি যন্ত্রপাতিগুলো ব্যবহারে বেশ সহজ। হাতে তৈরিটা কিন্তু আগেই হয়ে গেছে হাতে, তারপর আমি ব্যবহার করছি। তাহলে দিস হ্যান্ড মেড, মেড, দিস হ্যান্ড মেড যন্ত্রপাতি টুলস আর ইজি, সহজ, টু হ্যান্ডল, হ্যান্ডল মানে ব্যবহার করা। অথবা এখানে ইউজ দিতে পারি, দিস হ্যান্ডমেড টুলস আর ইজি টু ইউজ, অথবা বলতে পারি দিস হ্যান্ডমেড টুলস আর ইজি টু হ্যান্ডল। আরো দু একটা এক্সাম্পল ব্যবহার করি আমরা। আমি একটি জাপানের তৈরি বাইক কিনলাম। আমি একটি জাপানের তৈরি বাইক কিনলাম, বাইকটি কিন্তু জাপানে আগেই তৈরি হয়ে গেছে, তারপর আমি কিনলাম, অর্থাৎ তৈরি হওয়াটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব। কে কিনলো? আমি কিনলাম, তাহলে আই, বাই ইংরেজি কিনা, যেহেতু কিনলাম পাস্ট টেন্স আছে, বাই এর পাস্ট টেন্স বট, আই বট আ বাইক, আমি একটি বাইক কিনলাম, জাপানে তৈরি, মেড ইন জাপান, আই বট আ বাইক মেড ইন জাপান, জাপানে তৈরি একটা বাইক আমি কিনলাম। আরো দু একটা এক্সাম্পল দেখি। বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমাদের চর্চা করতে হবে, যত চর্চা করব তত আমরা শিখব। দ্য মোর উই প্র্যাকটিস দ্য মোর উই লার্ন। বাংলাদেশের তৈরি এই মার্কারগুলো ভালো লেখে, এটা ইংলিশ করতে যাচ্ছি। বাংলাদেশে তৈরি এই মার্কারগুলো ভালো লেখে, বাংলাদেশে আগে তৈরি হয়ে গিয়েছে। তাহলে মার্কারগুলো দ্য মার্ক থেকে মার্কার্স, দ্য মার্কার্স,
মেড ইন তৈরি বাংলাদেশ। দ্য মার্কার্স মেড ইন বাংলাদেশ। রাইটস লেখে, মার্কার্স যেহেতু অতএব রাইটস লেখার দরকার নেই, রাইট লিখবো, রাইট ওয়েল। এখানে যদি মার্কার্স না থাকতো, মার্কার থাকতো, তাহলে আমরা রাইটস লিখতাম। যেহেতু মার্কার্স প্লুরাল, অতএব ভার্বটিতে এস বি এস যোগ করার দরকার নেই। সো ডিয়ার লার্নার্স, আমরা এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার জানলাম। একটি প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি, যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, সেটা কমেন্ট বক্সে লিখে দেখাবেন কিভাবে এই সেন্টেন্সটিকে ইংলিশ হতে বাংলা করতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য যে সেন্টেন্সটি রেখে দিচ্ছি তা হলো অতি সাধারণ একটি সেন্টেন্স, এবং যারা যারা এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে লিখবে, মনে করব আপনি সমস্ত ভিডিওটি দেখেছেন এবং ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। তাদের জন্য থাকবে আন্তরিক শুভেচ্ছা। যেমন, সে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। সে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। এই সেন্টেন্সটির ইংলিশ কি তা কমেন্ট বক্সে লিখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।